ওহ, তার নামটা বুঝি তারিন? খুব সুন্দর নাম। আসলে আপনার আইডিতে দেখলাম অনেকেই বিয়ের শুভেচ্ছা জানাচ্ছে, ভাবলাম আমারও তো জানানো উচিত, তাই ফোন দেওয়া। আমাকে একবার জানালে কি খুব বেশি প্রবলেম হতো? আপনি কি ভেবেছিলেন আমি জানলে আপনার বিয়েতে বাধা দিব? গম্ভীর হলো পরশ, ত্রস্ত কণ্ঠে বলল, আমি তোমার এমন কেউ নই স্পর্শিয়া যে তুমি আমার বিয়েতে বাধা দেবে। যাই হোক, আমি পুরনো কোনো ব্যাপার ঘাটতে চাই না। তুমি সুখী হও। তোমার বিয়ে তো সামনের মাসে। ভাবলাম তার আগে আমি বিয়ে করে তোমাকে সারপ্রাইজ দেই। নিঃশব্দে কেঁদে উঠল স্পর্শী, ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আমি ভীষণ সারপ্রাইজড। বিশ্বাস করুন, আমি আমার পুরো 22টা বছরে এতটা সারপ্রাইজড হইনি। অনেক বড় চমক দিলেন আপনি। আমি এটা কল্পনাও করিনি কখনো। পরশ থমকে গেল। স্পর্শীর কণ্ঠ ক্রমশ কাঁপছে। এমন অস্বাভাবিক কণ্ঠ ঠিক কিসের ইঙ্গিত করছে সেটা বুঝতে অসুবিধে হলো না একটুও। তাও ভালো লাগছে যে তোমার জীবনের শ্রেষ্ঠ চমকটা আমি দিতে পারলাম। আমি তো ভেবেছিলাম বিষয়টাকে তুমি পাত্তাই দেবে না। যাই হোক, তুমি হয়তো ভেবেছিলে পরশ শেখদার তোমার বিরহে দেবদাস হয়ে নিজের রাজনীতি, ক্যারিয়ার এসব থেকে শত হাত দূরে সরে যাবে। কিন্তু আফসোস, হয়তো পরিবর্তন থেকে অবাক হচ্ছ। তবে তোমার এই কথাগুলো শুনে আমিও অবাক হচ্ছি, কারণ এই ধরনের রিয়াকশন আমি তোমার থেকে আশা করিনি। ভালো লাগছে, তবে ভেবো না তোমার এই কণ্ঠে সে তেজ, আবেগ, অনুভূতির পরিবর্তন আমার উপর কোনো প্রভাব ফেলবে। কারণ আমি জানি তুমি ক্রিকেটে, তুমি রং পাল্টাতে পড়ো। তোমার বর্ণের অভাব নেই, যে কোনো সময় যে কোনো রূপ নিতে চাও। দয়া করে আমাকে বশ করার কোনো চেষ্টাই করো না। পরে শেখদার কারো রূপে প্রভাবিত হয় না। ভালো লেগেছে, ভালো লেগেছে, বিয়ের প্রস্তাব দিয়েছে। তোমার বয়ফ্রেন্ড আছে, তাকে বিয়ে করছো। আমাকে অপছন্দ করো, বেশ ভালো কথা। বলেছ, মেনে নিয়েছে। এবারে আমার লাইফে আর কোনো ঝামেলা ক্রিয়েট করতে এসো না। বিয়ে করে সুখে থাকো। স্তব্ধ হয়ে গেল স্পর্শী, কথা বলাই যেন ভুলে গেল। পরশ পুনরায় বলল, স্পর্শিয়া পরে কথা বলছে, তারিন ফোন দিচ্ছে, বাই। কলিজাটা যেন মোচড় দিল স্পর্শীর। ভেতরটা হিংসায় কষ্টে যেন দগ্ধ হয়ে যাচ্ছে। কেন, আপনার বউ কি কাছে নেই? ফোন দিচ্ছেন কেন? পরশ বিরক্ত হলো, কাঠখোট্টা কণ্ঠে বলল, বিয়ে হয়নি এখনো, আজকে এঙ্গেজমেন্ট হয়েছে। আমি গিয়ে আংটি পরে আসছে। বিয়ে পরশু দিনে, রাখছে, বাই। বলেই কেটে দিল ফোন। অসাড় হয়ে গেল স্পর্শীর শরীর। ওভাবেই পড়ে রইল বিছানায়। কানে বাজতে লাগলো অতি পরিচিত লোকটার পরিবর্তনের কণ্ঠস্বর। আচ্ছা, স্পর্শী কি কখনো ভেবেছিল পরশ শিকদার অন্য কোনো নারীকে প্রাধান্য দিয়ে তার সাথে কথা বলার জন্য স্পর্শীর ফোন কেটে দিবে? উফ, যন্ত্রণায় মাথার শিরা ছিঁড়ে যাওয়ার উপক্রম। মিনিট পাঁচেক যেতেই কলিজাটা কেমন ধুক ধুক করে উঠল। বেহায়ার মতো কল লাগালো পরশকে, কিন্তু ঢুকলো না। এখনো ব্যস্ত সে তার নতুন নারীকে নিয়ে। দেখতে দেখতে 10 থেকে 15 মিনিট গড়িয়ে গেল, এখনো কি কথা বলছে? ওই মেয়ের সাথে এতক্ষণ কেন কথা বলছে? কেন বলবে? কই, তার সাথে তো বলেনি। 2 মিনিটের মধ্যে কেটে দিয়েছে। বদলে গেছে মানুষটা। এরা বদলাতে খুব বেশি সময় নেয় না। কেন দুর্বল হলো স্পর্শী? কেন গেল কক্সবাজারে? কেনই বা থাকলো পাশাপাশি একই রিসোর্টে? আজ যদি কাছাকাছি না থাকতো তাহলে কখনোই এতটা দুর্বল হতো না সে। সারা জীবনটা বেছে এমন একজন বিশ্বাসঘাতকের প্রতিই কেন দুর্বল হলো? কেন? রাগে, অভিমানে, ঘেন্নায় ফোনটাকে ছুঁড়ে ফেলে দিল দেওয়ালের দিকে। ধাক্কা খেয়ে ফ্লোরে পড়ল ফোন। টাচ স্ক্রিন ভেঙে চুরমার হয়ে গেছে ফোনের। চোখ জ্বলছে, মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। বুকের ভেতরটা অসহনীয় যন্ত্রণা হচ্ছে। এই যন্ত্রণা সময়ের সাথে সাথে বাড়ছে। পুরো বিছানা এলোমেলো হয়ে পড়ে আছে। হাতের নখগুলো দিয়ে বালিশ খামচে ধরে যন্ত্রণাটাকে নিঃসরণ করতে চাইল, যাতে আওয়াজ রুমের বাইরে আর না বের হয়। কিন্তু ফলাফল শূন্য। উত্তেজনা ক্রমশ বাড়তেই লাগলো। গা থরথর করে কাঁপতে লাগলো। এ পর্যায়ে শরীরটা জ্ঞানশূন্য হয়ে ঢলে পড়ে গেল বিছানায়। এই স্পর্শী, দরজা খোল। আরে 8টা বেজে গেল, তুই কি দরজা খুলবি? কানের মধ্যে এই চিৎকারগুলো প্রবল গতিতে প্রতিধ্বনিত হচ্ছে। চোখ মুখ যন্ত্রণায় কুঁচকে ফেলল।
শরীরকে সর্বোচ্চ বল প্রয়োগ করে শোয়া থেকে ওঠালো। মাথাটা অসহ্যকর যন্ত্রণায় ফেটে যাওয়ার উপক্রম। ঠোঁট দুটো শুষ্ক মরুভূমির ন্যায় হয়ে গেছে। এ যেন খরার প্রকৃতি ফুটে উঠেছে তার ঠোঁটে। দরজার সিটকিনিটা 3বার টানলেও সফল হলো না। হাত থেকে শুরু করে পুরো শরীর কাঁপছে। শেষবারের মতো সকল শক্তি প্রয়োগ করে টান মারল। শরীরটা যেন নড়ে উঠল, তাল সামলানো কঠিন হয়ে পড়ল। দ্রুত দুহাত দিয়ে মাকে ধরে সোজা হয়ে দাঁড়ালো স্পর্শী। পিপাসা চমকে উঠল। মেয়ের হাত দুটো ধরে কপাল ছুঁতেই আঁতকে উঠল। ব্যতিব্যস্ত হয়ে খাটে বসালো। সাথে সাথেই আবারও শুয়ে পড়ল স্পর্শী। এ কি রে, জ্বর এলো কখন? তোর গা তো পুড়ে যাচ্ছে। কাল রাত থেকে ডাকছি, অথচ খামখেয়ালি করে না খেয়েই শুয়ে পড়লি। ভাতটা খেয়ে একটা প্যারাসিটামল খেলে কি আর এতটা বাড়তে পারতো জ্বর? গঙিয়ে উঠল স্পর্শী। নিঃশ্বাস নিতে গেলেও কেমন গরম শ্বাস বের হয় মুখ থেকে। বিদঘুটে অবস্থা। জড়ানো কণ্ঠে বলল। আমাকে একটা কম্বল দিবা, শীত করছে। সাথে সাথে উঠে বসলো পিপাসা। আলমারি থেকে পাতলা কম্বলটা গায়ে দিয়ে দিল মেয়ের। এরপর ছুটে গেল রান্নাঘরে। আজকের রান্নাটা সে করে ফেলেছে সকালে উঠে। প্লেটে খাবার বেড়ে ওষুধ নিল সাথে। এই, মুখ ধুয়েছিলি? চোখ বন্ধ করা অবস্থায় না স্বরূপ ইঙ্গিত করল স্পর্শী। পিপাসা এ পর্যায়ে বাথরুমে ছুটলেন। বালতিতে করে পানি মগ নিয়ে এলো। মাথা তুলে ধরে হাতে ব্রাশ ধরিয়ে দিল। আলগোছে চোখ বন্ধ অবস্থাতেই ব্রাশ করলো স্পর্শী। এরপর মগের পানি দিয়ে মুখ হাত ধুইয়ে দিল পিপাসা। তোয়ালে দিয়ে মুখ মুছিয়ে দুটো বালিশের উপর মাথাটা হালকা উঁচু করে শোয়ালো। তারপর ভাত মেখে খাওয়াতে লাগলো মেয়েকে। 3 নলা খেতেই অধৈর্য হয়ে উঠল স্পর্শী। হার মানলেন পিপাসা। ওষুধ ভেঙে খাইয়ে দিয়ে শুইয়ে দিলেন আবার আগের মতো। গায়ের উপর আর একটা কম্বল দিয়ে নিজের ফোনটাকে পাশে দিলেন। বেশি খারাপ লাগলে আমাকে একটা কল দিস। আজকে 3টা ব্রাইডাল সাজানোর কথা আছে। তারা অগ্রিম পেমেন্ট করে দিয়েছে। আমি তাড়াতাড়ি চলে আসব। গেট তালা মেরে গেলাম। মাথা নাড়িয়ে সাই জানালো স্পর্শী। এরপর বাটন ফোনটা হাতে নিয়ে এগিয়ে গেল বাইরের দিকে। তখনকার ওষুধ খাওয়ার পর টানা 1 ঘন্টা বেহুশের মতো ঘুমিয়ে রইল স্পর্শী। উঠল ঘেমে নিয়ে একাকার হয়ে। গায়ের উপর থেকে বড্ড কষ্ট করে কম্বল দুটো সরিয়ে দিল। উফ, জ্বরটা ছাড়লেও মাথাটা আগের থেকেও ভার হয়ে আছে। যেন মাথাটা একটা আস্ত 50 মনের পাথর, যেটাকে মাথার উপর রাখা আছে স্পর্শীর। কাপা শরীরটাকে টেনে নিয়ে গেল বাথরুমের দিকে। হুট করেই ফোনের রিংটনের আওয়াজ কানে ভেসে আসলো। তাড়াহুড়ো করে বের হয়ে রিসিভ করলো। হ্যালো। ওপাশ থেকে থমকে গেল ব্যক্তিটি। স্পর্শী আবারও হ্যালো বলল। এ পর্যায়ে ঢোক গিলল আরশি। মায়ের ফোন তাহলে আপুর কাছে। যদি রাগ করে কথা বলাটা কি আদেও উচিত হবে? ভেবে পেল না। কিন্তু এতদিন পর আপুর সাথে কথা বলার লোভটাও সামলাতে পারল না। অস্ফুট স্বরে বলল। আপু। স্তব্ধ হয়ে গেল স্পর্শী। স্পষ্ট আরশির গলার আওয়াজ এটা। সে চিনতে মোটেও ভুল করেনি। আলগোছে কোনরূপ উত্তর না দিয়ে কেটে দিল ফোন। গঙিয়ে কেঁদে দিল আরশি। নাম্বারটার দিকে নিষ্পলক তাকিয়ে রইল। আচ্ছা, সবাই কি তাকে ভুলে গেছে? আজ এতগুলো দিন পর ফোন দিল অথচ কেটে দিল। তাদের ডাক কি এতটাই প্রবল? এই ছোট্ট ভুলটাকে কি ক্ষমা করা যায় না? ঠোঁট ভেঙে নিঃশব্দে করে কেঁদে দিল। বড্ড ইচ্ছে করছে মাকে দেখতে, আব্বুর বুকে মাথা রাখতে, আপুকে জ্বালাতে। কিন্তু তা কি আর কোনোদিনও সম্ভব? কেউ কি মেনে নেবে তাকে? তার যে কিছুই করার ছিল না। থম মেরে বসে রইল স্পর্শী। না, তার ফোন ভেঙে পড়ে আছে ওপাশে। টাচ স্ক্রিন ডিসপ্লে কিচ্ছু বেঁচে নেই, সব শেষ। এটা মায়ের ফোন? কই, তার ফোনে তো আরশি কল দেয়নি কখনো। মার ফোনে দিয়েছে। তাহলে কি এর আগেও ও মার সাথে কথা বলেছে? ভেবে পেল না। দ্রুত হাতে কন্ট্যাক্ট লিস্ট বের করে হিস্ট্রি চেক করলো। না, এই নম্বর থেকে আর কখনো ফোন আসেনি, আজকেই নতুন। তার মানে গত দিনগুলোতে কোনো রকম যোগাযোগ করেনি আরশি, না মায়ের সাথে আর না তো তার সাথে। তাহলে আজ কি এমন হলো যে হঠাৎ ফোন দিল? আচ্ছা, ও ঠিক আছে তো? কোনো বিপদে পড়েছে কি? নাকি ওই পাভেল শিকদার ওকে ফেলে চলে গেছে?
যেতেই পারে, এটা অসম্ভবের কিছু না। পরশ, পিয়াস, পাভেল একই রক্ত বইছে তো। সব কটা বেইমান, বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ। দ্রুত ফোন লাগালো আরশির নাম্বারে। ভীষণ অস্বস্তি হচ্ছে, লজ্জাও হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। যদিও বিপদে পড়ে থাকে তাহলে কি হবে? রিসিভ হলো ফোন। ধমকের সুরে স্পর্শী বলল। ফোন দিয়েছিস কেন? ঢোক গিলল আরশি। আমতা আমতা করে বলল, আপু, তোমরা নাকি বাড়ি থেকে রাগ করে ঢাকায় চলে গেছো? কেন, কি হয়েছিল? বিস্মিত হলো স্পর্শী। তুই কি করে জানলি? পাবেল ভাই বলেছে। তোর পাভেল ভাইকে কে বলল? কিছুটা অস্বস্তি হলো আরশির। কি বলবে সে? বলবে যে আমার ভাসুর বলেছিল, নাকি বলবে পাভেল ভাইয়ের বড় ভাই বলেছিল? না না, এটা কেমন সম্বোধন হয়? আমতা আমতা করে বলল, পরশ ভাইয়া বলছিল ওনার সাথে। বাহ, তোদের সাথে যোগাযোগ আছে ঠিকই, কথাও হচ্ছে নিয়মিত, তাই তো? বিনবিনে কণ্ঠে আরশি বলল, আজকে উনি ফোন দিয়ে আমাদেরকে যেতে বলল সন্ধ্যার মধ্যে। কালকে ওনার বিয়ে তো, তাই। পুরনো ক্ষতটা আবারও সতেজ হয়ে উঠল স্পর্শীর। এ যেন দগদগে ঘায়ের উপর দগ্ধ লোহা চেপে ধরার মতো অনুভূতি। চিৎকার করে বলল, আমি শুনতে চেয়েছি তোর কাছে, কেন ফোন দিয়েছিস আমায়? অনুমতি নিতে যে তুই তোর শ্বশুর বাড়িতে যাবি কি না? লজ্জা করে না আমাকে ফোন দিতে? বেইমান, অকৃতজ্ঞ, অসভ্য মেয়ে। বংশের মুখে চুলকানি মেখে বাপ মায়ের মুখে জুতো ছুঁড়ে যখন তোর ওই প্রেমিকের হাত ধরেছিলি তখন আমাদের কথা মনে ছিল না? কোন সাহসে ফোন দিয়েছিস? তোর কোনো বাপ মা বোন কিচ্ছু নেই, তোকে ভুলে গেছি আমরা। দ্বিতীয়বার আর কখনো ফোন দিবি না এই নাম্বারে, মনে থাকে যেন। যার হাত ধরে পালাইছিস তার কাছেই থাকিস, কখনো ফিরে আসবি না, মনে রাখিস। তোর জায়গা আর আমাদের কাছে হবে না, তুই মরলেও সেই খবরটা জানাবি না আমাদের। কেটে দিল ফোন। ঘন ঘন শ্বাস নিচ্ছে স্পর্শী। ফোনটাকে বন্ধ করে দিল। এক হাত দিয়ে বুকটাকে চেপে ধরে চোখ বন্ধ করে উপর হয়ে পড়ে রইল। শরীরটাকে শক্ত করে জমে রইল। রৌদ্র প্রজ্বলিত সুন্দর সকাল। আশপাশটা সূর্যের স্নিগ্ধ আলোয় চমকাচ্ছে প্রতিনিয়ত। চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল পরশ। এই মুহূর্তে তার অবস্থান বারান্দায়। অনেক কিছু ভাবছে। ভাবনাগুলো ক্রমশ পরিবর্তনে নিমজ্জিত। নানা রূপ ধরে সেগুলো দৃশ্যমান হচ্ছে মস্তিষ্কের মাধ্যমে। সেদিনের কথাগুলো আবার হুট করে কালকের রিয়াকশন খুবই ভাবাচ্ছে তাকে। উফ, আবারও আবারও কেন মনটা এলোমেলো হলো? কেন মনে হচ্ছে স্পর্শিয়া তার প্রতি দুর্বল? সে বিয়েতে মোটেই খুশি নেই। তার প্রতিটি কথায় প্রকাশ পেয়েছে অভিমান। কেন কেন করছে এমন? কেন সবকিছু ঝুলিয়ে রাখছে? এত ইগো কিসের? চলে এলো রুমে, ঢকঢক করে পানি খেয়ে নিল। থম মেরে বসে রইল কিছুক্ষণ। না, এসব বিষয়ে ভাবা তার উচিত না। লাইফটাকে গোছাতে যাচ্ছে সে। অলরেডি গুছিয়েও ফেলেছে। ভুল হয়েছে কাল রাতে ওই মেয়েকে ফোন দেওয়া, না হলে আবারও এলোমেলো হতো না সে। ফোনে রিংটোন শুনতেই হাতে নিল। স্ক্রিনে তারির নামটি জলজল করে দৃশ্যমান হচ্ছে। রিসিভ করতেই মিষ্টি সুরে ভেসে আসলো। আসসালামু আলাইকুম। চোখ বন্ধ করে নিল পরশ। সকল দুশ্চিন্তা ছেড়ে ফেললো মাথা থেকে। ওয়ালাইকুম আসসালাম, কি করছো? এই তো বসে আছি। ব্রেকফাস্ট করেছেন? পরশ চমকালো। না, সকাল থেকে এখনো পর্যন্ত নিচে নামা হয়নি। না চাইতেও সকল দুশ্চিন্তা স্মৃতিগুলো ঘুরপাক খাচ্ছে। না, খাওয়া হয়নি। তুমি খেয়েছো? ব্যতিব্যস্ত হয়ে উঠল তারিন। চিন্তিত কণ্ঠে বলল, সে কি, বেলা কতটা হয়েছে খেয়াল আছে আপনার? এখনো ব্রেকফাস্টটাও করেননি। এরকম অনিয়মিত থাকছেন নাকি? দেখুন, এসব অনিয়ম আমার একটুও পছন্দ না। বিরক্ত লাগলো পরশের। সে তো এরকম কোনো আদুরে আহ্লাদে ন্যাকামো কথা শুনতে ইচ্ছুক না। তার প্রত্যাশা কিছু। এই যে এর জায়গায় স্পর্শী হলে বলতো, ভালো করেছেন, আরও ঘন্টা চারেক পর খান। আপনি বরং একসাথে লাঞ্চ করে নেবেন। আর না খেয়ে থাকতে পারলে তো আরও ভালো। হুট করে একদিন পটল তুলবেন আর আমি গোটা খানেক বিয়ে করার সুযোগ পাবো। ভাবতেই হেসে দিল পরশ। মুহূর্তেই খারাপ লাগাটা ঘেরাও করলো প্রবলভাবে। এইসব ন্যাকামো কথার সাথে মোটেও পরিচিত নয় সে। সে চাই
স্পর্শী রূপী কাউকে, যে কিনা স্পর্শীর চাহিদাটা মেটাবে। সারাক্ষণ ঝগড়া করবে, ধমক মারবে, অভিমান করবে, রেগে ভাঙচুর করবে, এসব। কিন্তু এটা হচ্ছে না। কি করে মানিয়ে নেবে সে, কি করে? ফোন লাগালো স্পর্শীর নাম্বারে। সে জিজ্ঞেস করবে খোলাখুলি কেন সে কালকে অমন রিয়াক্ট করলো, কি চাই সে। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহপূর্বক কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। স্তব্ধ হয়ে গেল পরশ। উত্তরগুলো তার সামনে। স্পর্শী তার ফোন ধরবে না বলেই হয়তো ফোন বন্ধ রেখেছে। ওকে ফাইন, ডিস্টার্ব করবে না আর। পরশ যাকে সৃষ্টিকর্তা ভাগ্যে রেখেছে তাকেই নিজের মনের মতো তৈরি করবে। যথেষ্ট সুন্দরী, তারিন, শিক্ষিতা, ভদ্র। অত্যন্ত অসভ্য বেয়াদব নয় ওই মেয়ের মতো। আম্মু প্লিজ আসো। চমকে গেল পিপাসা। ফোনের ওপাশ থেকে গড় গড় শব্দ আসছে। দ্রুত বোরখা পরতে পরতে বলল, স্পর্শী, তুই বমি করেছিস? মা, আমি আসছি এক্ষুনি, মাত্র 10 মিনিট সোনা। ফোনটা হাতের থেকে পড়ে রইল ফ্লোরের এক কোণায়। পেট চেপে বসে পড়ল স্পর্শী। জানটা যেন এক্ষুনি বেরিয়ে যাবে। মাথা ব্যথা, পেটে ব্যথা, জ্বর, বমি সব একসাথে হানা দিয়েছে। উফ, কষ্টটা কি কম হয়ে গেছিল যে আবার রোগে হামলা করলো? দেওয়ালের সাথে ঘেঁষে শুয়ে পড়লো। নিচ থেকে ওঠার শক্তি নেই আর। মিনিট পাঁচেকের মধ্যেই পিপাসা হাজির হলেন। বোরখা খোলার আর টাইম পেলেন না তিনি। মেয়েকে ধরতেই দেখলেন পুরো জামা ভিজে গেছে। দ্রুত নতুন পোশাক এনে মুখ হাত ধুইয়ে দিল। জামা চেঞ্জ করে দিয়ে ধরে ওঠালো। মায়ের গায়ে সমস্ত ভর ছেড়ে দিল স্পর্শী। মেয়েকে নিয়ে গেটের কাছে আসতেই গাড়িতে উঠলো। জ্বর বেড়েছে খুব, সকালেও এতটা ছিল না। দ্রুত হসপিটালে ভর্তি করতে হবে। দুপুর প্রায় 12টা। কালো রঙের একটা বিলাসবহুল গাড়ি থামলো। ভেতর থেকে বেরিয়ে এলো শামসুল সর্দার। শোভাম আঙ্গুল উঁচিয়ে স্পর্শীদের গেট দেখিয়ে বলল, এটাই কাল আমাকে দেখলো, এরপর মুখের উপর দুম করে গেটটা আটকে ভেতরে চলে গেল। গেল তো গেল, আর এলোই না। শামসুল সর্দার এগিয়ে গেলেন গেটের দিকে। এ কি, গেটে তো তালা দেওয়া। অবাক হলো শোভাম। হয়তো বাসায় নেই, কিন্তু গেল কোথায়? ফোনও তো বন্ধ। গেটের সামনে গাড়ি থামানো দেখেই প্রতিবেশীরা কেউ কেউ আর চোখে তাকালো। এরপর যখন দেখলো গেটের সামনে দাঁড়িয়ে আছে, তখন একজন মহিলা তাদের গেট থেকে বের হলো। সন্দেহে চোখ নিয়ে শোভামের দিকে তাকিয়ে আবারও চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই বলল, এক্সকিউজ মি আন্টি, এই পাশার লোক কোথায় বলতে পারবেন? মহিলাটি তীর্যক দৃষ্টিতে তাকালো। কালকেও আপনারে ওইখানে দাঁড়াই থাকতে দেখছিলাম অনেকক্ষণ, আবার আইসগাঁও, কারণ কি? অস্বস্তিতে পড়ে হেসে দিল শোভাম। আসলে আন্টি খুবই আর্জেন্ট। স্পর্শিয়া বা পিপাসা আন্টি কোথায় বলতে পারবেন? গেট তো তালা দেওয়া। যখন নাম বলল তখন সন্দেহ ঘুচল তার। নিশ্চয়ই পরিচিত হবে। আরে পড়শি তো অসুস্থ, এই কিছুক্ষণ আগেই তো আপারে দেখলাম, ওরে হসপিটালে নিয়ে গেছে। চমকে গেলেন শামসুল সর্দার, বললেন, কেন, কি হয়েছে ওর? আর কোন হসপিটালে গেছে? তা তো জানি না, দেখলাম মেয়েরে গাড়ি ভইরা রেডিও কলোনির দিকে নিয়ে গেল। অনেক অসুস্থ তো পড়শি, হাঁটতেও পারছিল না। শোভাম চিন্তিত হয়ে পড়ল। দ্রুত কণ্ঠে বলল, আচ্ছা, এদিকে একদম কাছের হসপিটাল কোন জায়গায় বলতে পারবেন? উত্তর দিল মহিলা। এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাতে গাড়ি স্টার্ট দিল শোভাম। এক্সকিউজ মি, ঘন্টাখানেকের মধ্যে কি স্পর্শিয়া সর্দার নামে কোনো পেশেন্ট অ্যাডমিট হয়েছে এখানে? রিসেপশনের মেয়েটি সুচালো দৃষ্টিতে তাকালো, যেন এই মুহূর্তে বিরক্ত সে। পরক্ষণেই সামনে দাঁড়ানো লোক দুটোর বেশভূষণ দেখে স্বাভাবিকভাবে হাসলো। এরা নিশ্চয়ই কোনো নামি দামি লোক হবে। বিনয়ী স্বভাব নিয়ে বলল, একটু অপেক্ষা করুন স্যার। এরপর পেশেন্টদের এন্ট্রি লিস্টটা মনোযোগ সহকারে দেখে বলল, দুঃখিত, এই নামের কোনো পেশেন্ট সকাল থেকে ভর্তি হয়নি। চিন্তিত দৃষ্টিতে বাবার দিকে তাকালো শোভাম। মেয়েটির উদ্দেশ্য পুনরায় বলল, আশেপাশে ভালো কোনো হসপিটাল আছে যেখানে যেতে পারে? আসলে আমরা তাকে হারিয়ে ফেলেছি। মেয়েটি কিছুক্ষণ ভাবলো। আশেপাশে বলতে এখানে একটা ভালো হসপিটাল আছে,
এনাম মেডিকেল হল। তবে এটা এখান থেকে সোজা ব্যাংক কলোনি পেরিয়ে থানা স্ট্যান্ডের ওদিকে যেতে হবে। ওখানকার ওভারব্রিজটা পেরিয়ে হাতের ডান দিকে রোডটায় যেতে হবে। মিনিট 2-1 মধ্যে পেয়ে যাবেন। কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে। থ্যাংক ইউ। কৃষ্ণা, চমকে পেছনে তাকালো পিপাসা। সেকেন্ড খানেক বিস্ময় নিয়ে তাকিয়ে রইল, পরক্ষণেই প্রেসক্রিপশন হাতে ছুটল নিচের দিকে। শামসুল সর্দার আশাহত হলেন, এগিয়ে এলেন স্পর্শীর কেবিনের দিকে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আর্তনাদ করে উঠলেন। স্পর্শী জ্ঞানহীন শুয়ে আছে বেডে, হাতে স্যালাইন লাগানো, শুকিয়ে আগের মতো কি হয়ে গেছে। চেহারার সেই আগের উজ্জ্বলতা নেই, মলিনতায় ছেয়ে গেছে মুখশ্রী। চোখের নিস্টিতে পানির শুষ্ক আস্তরণ লক্ষ্য করা যাচ্ছে। মেয়েটা যে তার কেঁদেছে সেটা বোঝাই যাচ্ছে। শক্তপোক্ত মেয়েটার এমন করুণ অবস্থা দেখে ভেতরটা হু হু করে উঠল। আদরে হাত মেয়ের মাথায় বুলিয়ে দিয়ে চুমু খেলেন কপালে। কি ভাগ্য তার, আজ এতগুলো বছর পর মেয়েদেরকে কাছে পেয়েও আগলে রাখতে পারলো না, সেই চলেই গেল। হয়তো দোষটা তারই ছিল। আন্টি, আপনি স্পর্শিয়ার কাছে যান, আমি ওষুধ নিয়ে আসছি। ভ্রু কুচকে তাকালো পিপাসা, শান্ত স্বরে বলল। কোনো প্রয়োজন নেই। বলেই ফার্মেসিতে ঢুকলেন। শোভাম পাশে গিয়ে দাঁড়ালো। টাকা দেওয়ার সময় আসতেই ওয়ালেট বের করলো। লোকটির হাতে টাকা দিতেই সেটা নিয়ে নিল পিপাসা। দোকানদারকে টাকা বুঝিয়ে দিয়ে শোভামের হাতে দিয়ে দিল। বিরক্তিকর কণ্ঠে বলল, বললাম না প্রয়োজন নেই। আমার মেয়ের চিকিৎসা করার জন্য যথেষ্ট সামর্থ্য আছে আমার। মেডিকেলের পাশেই ফার্মেসি। দ্রুত পায়ে পুনরায় হসপিটালের দিকে ছুটল পিপাসা। দায়িত্বরত নার্সের হাতে ওষুধটা দিয়ে কেবিনে ঢুকলো। তৃষ্ণাকে দেখতেই দাঁড়িয়ে পড়লেন শামসুল সর্দার। প্রশ্ন করলেন। কি হয়েছিল ওর? উত্তর দিল না পিপাসা। মেয়ের মাথাটা টাকে আরেকটু উঁচু করে দিয়ে চুলগুলো খোপা বাঁধলেন। শোভাম আবারও পিছু পিছু এলো। কেবিনের এক কোনায় দাঁড়িয়ে বাবার দিকে চাইলো। শামসুল উত্তর না পেয়ে পুনরায় বলল, বললে না যে ওর কি হয়েছিল? জ্বর ছিল 2 দিন ধরে, বারবার বমি করছিল, অজ্ঞান হয়ে যাচ্ছিল বলে অ্যাডমিট করেছি। হতবাক হয়ে গেলেন শামসুল। খানিকটা রাগত স্বরে বলল, 2 দিন ধরে জ্বর, আর তুমি আজ ভর্তি করেছো হসপিটালে? ফুঁসে উঠল পিপাসা, ঝাড়ি মেরে বলল, হ্যাঁ করেছি তো। আমার কাজ নেই, পার্লার যেতে হয় না, নাকি বসে বসে টাকা দিয়ে যাবে আমাকে? যখন সময় পেয়েছি তখন ভর্তি করেছি। আপনার কোনো সমস্যা? বিস্ময়ে হতবাক হয়ে গেল শামসুল। লজ্জাও পেল। শোভামের দিকে তাকাতেই সে মাথা নিচু করে ফেলল। এরপর না শোনার ভান করে ধরে চলে গেল রুম থেকে। অন্তত আমাকে জানাতে পারতে। মেয়েটাকে 2 দিন ধরে জেদ করে কষ্ট দিয়েছো। আমাকে ফোন করলে কি এমন হতো? পিপাসা সুচালো দৃষ্টিতে তাকালো, কণ্ঠে ক্ষোভ নিয়ে বলল, আপনার ফোন নাম্বার আমার কাছে থাকার কথা না। আর বাদবাকি রইল জানানোর, আপনার স্পর্শী ওটাও আপন মেয়ে হয়নি। আমার হলে নিশ্চয়ই জানাতাম। অপমানে থমথমে হয়ে গেল শামসুল। ক্রোধ নিঃসরণ করে চেঁচিয়ে বলল, স্পর্শী আমার মেয়ে। সেটা আমিও জানি। স্পর্শী আপনার মেয়ে। শুধু স্পর্শী কেন, আশিও আপনারই মেয়ে। এই বিষয়গুলো আপনার বা আপনার বোনের কোনো রকম সন্দেহ থাকলে আমার নেই। একটু থেমে, একদম চেঁচাবেন না, এটা হসপিটাল। আর মেয়ে অসুস্থ, ডাক্তার এখানে বেশি মানুষ অ্যালাউ করতে বারণ করেছে। মেয়েকে দেখেছেন, এবার আসুন। মাথা নিচু করে ফেলল শামসুল। বেশ কিছুক্ষণ ওভাবেই চুপ করে রইলেন। এরপর গমগমে কণ্ঠে বলল, আমার মেয়েকে আমি এক্ষুনি নিয়ে যাব, ওখানে নিয়ে ভালো হসপিটালে চিকিৎসা করাবো। ভ্রু কুচকে তাকালো পিপাসা। মিনিট খানেক নিশ্চুপ থাকার পর বলল, আপনি আপনার মেয়েকে নিতেই পারেন। এ বিষয়ে আমি কোনো বাধা না আগে দিয়েছি আর না তো এখন দিব। তবে কথাটা হচ্ছে, স্পর্শী যাবে তো? নিশ্চুপ রইল শামসুল। পিপাসাও বসে রইল মেয়ের পাশে। এক হাত দিয়ে চুলে বিলি কাটতে লাগলো। কিছুক্ষণ পর পর আর চোখে তাকিয়ে দেখে নিচ্ছে নিজস্ব লোকটাকে। ও উঠবে কখন? এখনো কি জ্ঞান ফেরেনি? স্বামীর কথায় চমকে উঠলেন পিপাসা। স্যালাইন প্রায় শেষ, এক্ষুনি নার্সকে ডাকতে যেতে হবে।
অজ্ঞান হয়নি, বমি করছিল বারবার, তাই ডাক্তারের সেলাইনের সাথে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। একটু পরে ওষুধ খেতে উঠব। বলেই হনহন করে এগিয়ে গেল কেবিনের বাইরে। পিপাসাকে বাইরে বের হতে দেখে এগিয়ে এলো শোভাম, বাবার কাছে এসে বলল। রাজি হয়েছে। মাথা নাড়িয়ে না স্বরূপ উত্তর দিল শামসুল সর্দার। আশাহত হলো শোভাম, বলল, আমিও ওষুধে টাকা দিতে চেয়েছিলাম, আন্টি নেয়নি, কি করবে এবার? ওদের দেখে মনে হচ্ছে না রাগ ভেঙেছে। আমাদের সাথে যাওয়া তো দূরের কথা। দুপুর হয়ে গেছে, একটু পরেই হয়তো স্পর্শিয়াকে ওষুধ খাওয়ানো হবে। তুই বরং কিছু খাবার নিয়ে আয় সবার জন্য। ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল শোভাম। আশেপাশে তাকিয়ে চাপা স্বরে বলল, তুমি কি খাবার দিয়ে ওদের পড়াতে চাচ্ছ? মানতেই হবে, রাজনীতি করতে করতে তোমার ভেতর থেকে রোমান্টিকতার ও হারিয়ে গেছে। চোখ গরম করে তাকালেন শামসুল, পাত্তা দিল না শোভাম, বলল, এজন্যই যে চেয়ে আসা, কেন কিছু অবহেলা করতে নেই। আন্টি তো গিয়েছিল ওই বাড়িতে, কি এমন হতো একটু কথা বললে? যদি ও আগে ভাগে সবটা মানিয়ে নিতে, তাহলে আবার এমন পিছু পিছু ঘুরতে হতো না। আর দাঁড়ালো না, হেঁটে গেল বাইরে। নার্স নিয়ে ভেতরে ঢুকলো পিপাসা। স্যালাইন শেষ হয়ে গেছে প্রায়। সুই উঠিয়ে কপালে হাত দিল নার্স, এরপর ওষুধ বের করে বলল, নাও, খাওয়া হয়নি? বিরক্ত হলো নার্স, ওষুধ দেখিয়ে দিয়ে বলল। মাথা নাড়ালো পিপাসা। কি খাবার আনা যায় ভাবতেই দুহাত ভর্তি ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো শোভাম। স্পর্শীর বেডের পাশে ফলের ব্যাগগুলো রাখলো। তারপর পিপাসার হাতে বিরিয়ানির প্যাকেটগুলো দিয়ে বলল, আন্টি ওকে খাইয়ে চলুন, আমরাও খেয়ে নিই। অস্বস্তিতে পড়ল পিপাসা। ছেলেটাকে আগেও 2-4 বার ধমক দেওয়া হয়েছে, তারপরেও নির্লজ্জ হয়ে খাবার এনেছে। এবারে যদি আবারও অপমান করি তাহলে সেটা সীমার বাইরে চলে যাবে। কোনো কথা না বলে ব্যাগগুলো সিটের এক কোণায় রাখলো। পাতলা একটা রুমাল ভিজিয়ে স্পর্শীর মুখ গলা মুছিয়ে দিল। জ্বরের তপ্ত দেহে এমন ঠান্ডা স্পর্শ পেতে ভালো লাগলো স্পর্শীর। হাতটা সরাতেই চেপে ধরলো, জড়ানো কণ্ঠে বলল, ভাল লাগছে। হাসলো পিপাসা। ভেজা কাপড়টা দিয়ে মুখ গলা হাত মুছতে লাগলো। কতক্ষণ পর পর আদুরে গলায় বলল, আম্মু ওঠো, ওষুধ খেতে হবে। মাথা ধরে তুলে নিজের গায়ের সাথে হেলান দেওয়ালো। ভীষণ ওজন হয়ে আছে মাথাটা। শামসুল সর্দার এগিয়ে এলেন, মেয়ের কাছে আস্তে আস্তে বললেন, মামনি, এখন শরীর কেমন লাগছে? দুম করে সামনে তাকালো স্পর্শী। মায়ের কাঁধ থেকে মাথাটা তুলে রাগত দৃষ্টিতে বাবার দিকে তাকালো। তাকে ছুতে আসতেই চেঁচিয়ে বলল, ছবি না, তুমি দূরে থাকো। এরপর মায়ের উদ্দেশ্যে বলল, তুমি ডেকেছো ওনাদের? দ্রুত মাথা নাড়িয়ে না স্বরূপ উত্তর দিল পিপাসা, বলল, না, আমি কেন ডাকবো? এক্ষুনি যেতে বলো, আমার ভাল লাগছে না। বিস্ময়ে হতভম্ব হয়ে গেলেন শামসুল। মেয়ের হাত ধরে অসহায় কণ্ঠে বললেন, মামনি, এরকম করে না, শান্ত হও। তুমি অসুস্থ, আর বাবা দেখতে আসবে না? ফুঁসে উঠল স্পর্শী। অন্যদিকে তাকিয়ে বলল, কিসের বাবা? কার বাবা? কই, আমি তো আপনার সন্তান নই। আপনার বোন যখন আমার জন্ম পরিচয় নিয়ে কথা বলল, আমাকে চরিত্রহীন বলল, তখন তো আপনি মুখ বুজেছিলেন। একবারও বললেন না আমার সন্তান আমি বুঝে নিব। কিসের সন্তান আমি আপনার? স্ত্রী থাকলে তো সন্তান পাওয়া যায়। কই, আপনার তো কোনো স্ত্রী নেই, তাহলে সন্তান পেলেন কোত্থেকে? দিনের পর দিন নির্লজ্জের মতো মা আমাদের দু বোনের জন্য আপনার বাড়িতে বেহায়ার মতো পড়েছিল, অথচ আপনি তাকে মিনিমাম সম্মানটুকুও দেননি, বরং আপনার বোনকে দিয়ে অপমান করিয়েছেন। কি ভেবেছেন আমার মা অসহায়? গত 19টা বছর একা কাটিয়েছে সন্তানদের নিয়ে, বাকি জীবনটাও পারবে এবং পারত। শুধুমাত্র আমার বোকামির জন্য এত অপমান সয়ে পিরোজপুর গিয়েছিল। আমার জীবনের শ্রেষ্ঠ ভুল ছিল পিরোজপুরে যাওয়া। ওখানে আপনার খোঁজে না গেলে আমার সাথে এত কিছু কখনোই ঘটতো না। আপনার জন্য আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র আপনার জন্য। এখন এসেছেন, আপনার বোন নেই, যান বোনকে তোষামত করে থাকুন। স্ত্রী সন্তানের কোনো দরকার নেই আপনার।
আর সন্তান তো আছেই আপনার। এই যে ছেলে, ছেলে থাকলে কি আর কাউকে লাগে? ছেলেই তো সব। আমাদের বিয়ে দিয়ে কি করবেন? আর আমাদের জন্য নিজের বোনের সাথেও বা সম্পর্ক কেন নষ্ট করবেন? একটু থেমে, আম্মু ওনাদের যেতে বলো। আমার সহ্য হচ্ছে না। যতক্ষণ ওনারা থাকবেন আমি ঔষধ তো দূরের কথা, দানা পানিও মুখে দিব না। চোখ দুটো ভরে এলো শামসুলের। মাথা নিচু করে দ্রুত বের হয়ে গেল কেবিন থেকে। ক্রোধ নিয়ে দাঁড়িয়ে রইল শোভাম। কয়েক পা সামনে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কাজটা তুমি মোটেও ভালো করনি। অসুস্থ বৃদ্ধ মানুষটা সারাটা দিন জার্নি করে শুধুমাত্র তোমাকে দেখার জন্য এসেছিল। আজ এতগুলো দিন ধরে তোমাদের অনুপস্থিতিতে অন্ধকার রুমে বিষণ্ণতায় ভুগেছে, প্রতিনিয়ত ছটফট করেছে, আর তাকে এভাবে অপমান করলে? তোমার লাইফ শেষ করে দিয়েছে আব্বু। কার উপর দেখাচ্ছে তুমি? কার সাথে প্রেম করছো? সে ধুমধাম করে বিয়ে করেছে, আর নিজে হসপিটালে বেডে শুয়ে শুয়ে নিজের বাবার উপর রাগ ঝাড়ছো, তাকে অপমান করছো। লজ্জা হওয়া উচিত তোমার। অপমানে থমথমে হয়ে গেল স্পর্শী। মস্তিষ্কের মধ্যে পুরনো ক্ষতটা আবার সতেজ হয়ে উঠল। যতই ভুলতে চাচ্ছে ততই সবটা মনে করিয়ে দিচ্ছে। উফ, যন্ত্রণার পোকাটা আবারও চিবোচ্ছে মস্তিষ্কেও। চিৎকার করে উঠল, আমি কারোর সাথে প্রেম করিনি। পরশ শিকদারের সাথে কোনো সম্পর্ক নেই আমার। সে বাঁচলো কি মরলো, বিয়ে করলো কি করলো না, এতে আমার কিছু যায় আসে না। তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। বুঝতে পেরেছেন আপনি? শুনল শোভাম। স্পর্শী ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে। বুঝতে পেরে হনহন করে বেরিয়ে গেল। দুহাত দিয়ে মাথা চেপে ধরে শুয়ে পড়ল। একটু শান্তি নেই, কেউ থাকতে দিচ্ছে না একটু শান্তিতে। পিপাসা মেয়েকে ধরল, বোঝানোর স্বরে বলল, সব কথা এমন চেঁচিয়ে উঠিস কেন? ক্ষতিটা তো সেই তোরই হয়। আম্মু খুব মাথা ব্যথা করছে, একটু ঠান্ডা কাপড়টা ভিজিয়ে কপালে দাও। মেয়ের কথা মতো ভেজা কাপড়টা দিয়ে সারা গা মুছে দিল পিপাসা। ওঠ, ওষুধটা খা, মাথা ব্যথা কমবে। বিরিয়ানি আনলে কখন? ভালো করেছ। এমনিতেই জ্বর, এর মধ্যে এসব তেল ঝাল ছাড়া খাবার ভাবতেই বমি পাচ্ছে। এর চেয়ে বিরিয়ানিই বেটার। একটু থেমে, এত 4 প্যাকেট? তোর ভাই এনেছে। ওষুধের টাকাও দিতে চাইছিল, আমি নেইনি। এরপর আবার এসব কিনে এনেছে, কিন্তু খেয়ে যেতে পারলো না। এবার কি করবি? ফেলে দিবি? শান্ত দৃষ্টিতে প্যাকেটের দিকে তাকালো স্পর্শী। 4 প্যাকেট বিরিয়ানি, কেজি 5 মালটা, আঙুর আর রসগোল্লা। নড়ে চড়ে বসলো এবার। আঙ্গুল মোড়ানো কাগজ ছিঁড়ে এক ছড়ি ছিল, মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, ফেলে দেওয়ার কি আছে? টাকার জিনিস। এমনিতেও রোগী দেখতে এলে এসব তো আনেই। মুখ টিপে হাসলো পিপাসা। বলল, কি করবি এখন? চমকালো স্পর্শী। বলল, কোন বিষয়ে? এই যে তোর বাবার বিষয়। লোকটা বারবার আসছে আর অপমানিত হচ্ছে। কি চাইছিস? সম্পর্কটা আদৌ কি রাখবি, নাকি বাবা নামক কাউকে ভুলেই যাবি? বিরিয়ানির প্যাকেট খুলল স্পর্শী। উফ, কি সুগন্ধ! মায়ের এনে দেওয়া পানিতে ধুয়ে এক লোকমা মুখে নিল। সম্পর্ক নষ্ট করার কি আছে? আগেই তো বলেছি স্ত্রী থাকলেই সন্তান পাবে। যদি দেখি তারা স্বামী স্ত্রী ঠিক, তবে আমি ঠিক। যদি বলি আমি তোর বাবাকে ক্ষমা করে দিয়েছি, তখন? বিরক্ত হলো স্পর্শী। হুম, তুমি ক্ষমা করলে তো হবে না। তোমাকে দিয়ে কি আসে যায়? তোমায় তো খেলায় নেইনি, তুমি দুধ ভাত। যেদিন ওই শামসুল সর্দার তার বোন শান্তি রহমানকে দিয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা বিস্মিত চাওয়াবে, হলো সেদিনই পিপাসা। যাব। সি সি সি, উনি আমার বয়সে কত বড়! এসব কি বলছিস? বিরক্ত হলো স্পর্শী। খামখেয়ালি করে বলল, উনি তোমার বয়সে বড় হলে তো কিছু আসে যায় না। সম্পর্কে তোমার ছোট ননদ, শামসুল সর্দারের ছোট বোন। ক্ষমা তো ওনাকে চাইতেই হবে, না হলে আজীবন শামসুল সর্দারকে স্ত্রী সন্তানহীন ভুগতে হবে। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। ভাই খইজা পাইছি। শোয়া থেকে উঠে বসলো পরশ। আজকাল ঘুমটা একটু বেশিই ধরেছে।
যখন তখন সময় নেই অসময় নেই ঘুম এসেই থাকে। এখনো শরীরটা ঘুমে টলছে। অন্ধকার রুম হাতড়ে লাইট জ্বালালো, মুহূর্তেই বন্ধ করে নিল চোখটা। এতটা কড়া আলো ভীষণভাবে চোখে লাগছে। ফোন হাতে বেরিয়ে গেল রুম থেকে, বারান্দায় দাঁড়িয়ে স্ক্রিনের দিকে চাইলো। পরিচিত নাম্বারটা দেখতেই কানে নিল, বলল, ও তুই কোনো খবর পেয়েছিস? হ্যাঁ ভাই, কালকেও কয়েকবার ফোন দিছিলাম, আপনার ফোন বন্ধ, তাই কন্ট্যাক্ট করতে পারি নাই। ওরে খুঁজে পাইছি, আমাদের ভার্সিটিতেই পড়ে, সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ে। কালকেই চোখে পড়লো। মস্তিষ্ক উদাম গতিতে ছুটতে শুরু করেছে পরশের। বাম হাতটা নিষ্পিস করছে। দ্রুত কণ্ঠে বলল, তুই শিওর তো ওটাই? মুখ ভালো করে দেখেছিস? হ্যাঁ ভাই, নাম রাহুল, 21-22 সেশনের। ওর কলেজেও সাভার। সময়ের দিকে চাইলো পরশ। বিকেল 5টা বাজে। আধ ঘন্টার মধ্যে ধরে আনতে পারবি? ব্যাস, মারও দরকার নেই, শুধু ভয় দেখালে চলবে, কেউ যেন টের না পায়। আনার পর দ্রুত আমাকে ভিডিও কল দিবি, প্রয়োজনে আরও লোক লাগাবি, খরচ যা পড়বে আমি পাঠিয়ে দেব। ওপাশের ছেলেটি খুশি হলো যেন, উৎফুল্ল হয়ে বলল, ওকে ভাই, আপনি চিন্তা করবেন না, গুনতে থাকেন, মাত্র 30 মিনিট। নানা ভাবনা চিন্তা এই মুহূর্তে পরশকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিছানার উপর বসে ডান পা ক্রমাগত নাড়াতে নাড়াতে কল লিস্ট চেক করছে। না, এখনো ফোন আসেনি সুমনের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সে। ওর ভাই পরশের খুবই কাছের। সেদিন রাহুলের কথা শোনা মাত্রই ওকে কল করেছিল, ছবি পাঠিয়ে খোঁজ নিতে বলেছিল। কিন্তু মাঝখান থেকে নানা ঝামেলায় এক প্রকার ভুলেই গেছিল এর কথা। ভাবনার মধ্যভাগেই কল এলো ওপাশ থেকে। ভিডিওতে আবছা অন্ধকারে চেয়ারের সাথে বাঁধা রাহুলকে স্পষ্ট বোঝা যাচ্ছে। চেহারার অনেক পরিবর্তন হয়েছে। 19-20 বছরের ছেলের সাথে 24-25 বছরের ছেলের চেহারার পার্থক্য স্বাভাবিকভাবেই থাকবে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে ভয় এবং অবাক দুটো মিলিয়ে আছে। পরশ নাম ধরে ডাক দিল। তাকালো রাহুল। সাথে সাথে সুমন এসে মোবাইলে একটা ছবি দেখালো। পরশ বলল, মেয়েটাকে? হতবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল রাহুল। বলল, এটা তো স্পর্শী। রাগ লাগলো পরশের। আসন্ন প্রশ্নের উত্তর ঠিক কি হতে পারে ভাবতেই গা জ্বলে যাচ্ছে। আলতো চেঁচিয়ে বলল, হ্যাঁ, আমি জানি এটা স্পোর্টসের সর্দার, কিন্তু তুই জানিস কিভাবে? কি সম্পর্ক ওর সাথে? ছেলেটা সামান্য অস্বস্তিতে পড়ল। আমতা আমতা করে বলল, ও আমার কলেজ ফ্রেন্ড ছিল, আমরা একসাথে পড়েছি, তাই চিনি। আর কি সম্পর্ক থাকবে? এই উত্তর পছন্দ হলো না পরশের। ওর সাথে কতদিনের সম্পর্ক তোর? এবারে সুমন এসে একটা পিস্তল ঠেকালো কপালে। বলল, সোজাসাপটা ভাইয়ের প্রশ্নের উত্তর দে। ঘাবড়ে গেল রাহুল। এই গ্যাং ভার্সিটিতে তার সিনিয়র। ভীষণ ভয়ানক দল এরা। সে বরাবরই এসব ঝই ঝামেলা এড়িয়ে চলে, বিশেষ করে বিয়ের পর থেকে। শান্ত কণ্ঠে আমতা আমতা করে বলল, দেখুন ভাই, স্পর্শীর সাথে গত 3 বছর ধরে আমার কোনো যোগাযোগ নেই, আর ওর সাথে কোনো সম্পর্কও ছিল না। ওই কলেজে থাকতে ওকে পছন্দ করতাম, কিন্তু ও ডেঞ্জারাস ছিল ভীষণ। প্রপোজ করায় আমাকে ক্লাসমেটের সবার সামনেই বসে মেরেছিল। তারপর থেকে একটু ঝামেলা হয়, তারপর ফ্রেন্ডশিপটাই নষ্ট হয়ে যায়। আমি জানিও না এখনও কোথায় আছে, শুধু শুনেছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর কিছু না। বিশ্বাস করুন, আমি বিবাহিত। এই তো 15 দিন আগেই বিয়ে করেছি। স্পর্শীর সাথে আমি সম্পর্ক রাখবো কেন? এই ছবিটা তো একটা অনুষ্ঠানের সময় তোলা। হতভম্ব হয়ে গেল পরশ। শান্ত কণ্ঠে বলল, তুই যে বিয়ে করেছিস তার প্রমাণ কি? আমার ফোনে ছবি আছে আমাদের বিয়ে। হাতটা খুলে দিতে বলেন, দেখাচ্ছি। খুলে দিল বাঁধন। রাহুল সদ্য বিয়ের ছবি বের করে ল্যাপটপের সামনে ধরতেই ঠোঁট চওড়া করে নিঃশব্দে হাসলো। বলল, বাহ, দারুণ। আগে ভাগে বিয়ে করা ভালো বিষয়। ফরজ কাজ যত দ্রুত সম্ভব আদায় করা উচিত। হালে মরুতে যাওয়া হয় না নিশ্চয়ই? তোমাকে ট্রিট দেওয়া দরকার। কোথায় যেতে চাও বনে? কোনো প্রয়োজন নেই ভাই, থ্যাংক ইউ। আমাকে ছেড়ে দিতে বলেন, আমার ওয়াইফ টেনশন করবে। মাথা নাড়ালো পরশ। এরপর ছেড়ে দেওয়ার কথা বলতেই পায়ের বাঁধন খুলে দিল একজন। এই, তোমাকে কি মেরেছে?
গালে হাত দিয়ে সুমনের দিকে তাকালো রাহুল। সুমন এখনো চোখ রাঙিয়ে না স্বরূপ উত্তর দেওয়ার জন্য বলছে। আলতো হেসে পরশের দিকে তাকিয়ে বলল। জি না ভাই। থেমে পুনরায় বলল। আপনি স্পর্শী কি হন? চমকালো পরশ, আমতা আমতা করে বলল। আমি ওর হাজব্যান্ড হই। বিনয়ী হেসে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল রুম থেকে। বিল্ডিং এর নিচে নেমে বুকে ফু দিয়ে রাহুল বলল। দুজনেই ভয়ঙ্কর, পারফেক্ট জুটি। এদের দুজনে মিললে একজন বক্সার জন্ম নেওয়া হবে। অস্বাভাবিক কিছুই নাই, এটা নিতান্ত স্বাভাবিক। কল কেটে বিছানায় শুয়ে পড়ল পরশ। গা ছেড়ে দিয়েছে তার, অদ্ভুত এক প্রশান্তি পাওয়া যাচ্ছে। চোখ বন্ধ করে স্পর্শীর কথা ভাবতে লাগলো। একটা মেয়ে ঠিক কতটা বাটপার হলে ঠিক এভাবেই ঘোল খাওয়াতে পারে। একদম ছবি সহ প্রেমের দিন তারিখ, বিয়ের দিন তারিখ, এমনকি কে কোথায় পড়ছে এসব সম্পূর্ণ ডিটেলসে মিথ্যে বলেছে শুধুমাত্র নিজের জেদকে বজায় রাখার জন্য। এতটা বোকা হয়েছে ভাবতেই গা জ্বলছে পরশের। দাঁতে দাঁত চেপে বলল। স্পোর্টসিয়া সর্দার, তোমার যেহেতু শেষ অবধি দেখতে আমি প্রস্তুত। দরজায় ধুরুম করে ধাক্কার আওয়াজ এলো। কণ্ঠে কাঠিন্যতা এনে ধমক দিয়ে পরশ বলল। ওখানে কে? উৎফুল্ল প্রেমা যেন কথা বলতেই ভুলে গেছে, চিৎকার করে বলল। ভাইয়া, ছোট ভাই আর ভাবি আসছে, তাড়াতাড়ি আসো। আমার ভীষণ ভয় করছে পাভেল ভাই। হাতের আঙ্গুলের ভাঁজে আঙ্গুলগুলো মিলিয়ে নিল পাভেল। শক্ত করে ধরে পাশে এনে দাঁড় করালো। কিন্তু সেকেন্ড অতিবাহিত হতেই আরশি আবারও বিড়াল ছানার মতো তার ঘাড়ের পিছনে লুকালো। লজ্জা, ভয়, অস্বস্তি সব ঘেরাও ভাবে ধরেছে তাকে। সাহস দিয়ে পাভেল বলল। আরে ভয় কিসের, আমি তো আছি। যদি এখানে আব্বু, শোভম ভাইয়া বা আপু চলে আসে, ওরা যদি আমায় নিয়ে যায়? এক ঝলক পেছনে তাকিয়ে পুনরায় সামনে তাকালো। আলতো হেসে চাপা স্বরে বলল। তুমি এখন আমার বউ, বিয়ে করাবো, আর এই বাড়িতে কেউ আসবে না। আর তাছাড়া ভাই বলেছে সে সামলে নেবে। বউ শব্দটা শুনেই সামান্য লজ্জা পেল আরশি। চোখ তুলে সামনে তাকালো। এই মুহূর্তে তারা সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর ভেতরে মা সহ বাকিরা। প্রত্যেকের মুখেই গাম্ভীর্যের ছোঁয়া। ঢোক গিলল পাভেল। আশেপাশে চোখ বুলিয়ে পরশকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু পেল না। আশাহত হয়ে মায়ের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল। ভেতরে আসবো? মুখ ফোলালেন পিয়াসা। অন্যদিকে তাকিয়ে বললেন। কেন? যাওয়ার সময় কি আমার অনুমতি নিয়ে গেছিলি? এখন জিজ্ঞেস করছিস কেন? ধমক খেয়ে আর চোখে আরশির দিকে তাকালো। ইস, এই বাড়িতে তার কোনো মান সম্মান নেই নতুন বউর সাথে, অথচ বউয়ের সামনেও একটু সম্মান দিচ্ছে না। আর সে আবারও তাকে খোঁচালো। নিচু স্বরে বলল। পাভেল ভাই, আমার শাড়ি আস্তে আস্তে নিচে নামছে, খুলে যাবে মনে হচ্ছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চোখ বড় বড় করে তাকালো পাভেল। একটু ধরে বসো, মান সম্মান খুইও না। একটা শাড়ি সামলাতে পারো না, অথচ প্রেমিকের হাত ধরে পালাতে একবার রাজি ছিলে। এরপর মায়ের দিকে তাকিয়ে বলল। ঠিক আছে, যেহেতু একা চলে গেছি, তাহলে একে আবার ঢোকা উচিত, কারণ পারমিশন নেওয়া উচিত হবে না হয়তো। বলে আরশিকে নিয়ে পা বাড়ালো ভেতরে। দোপা ঢুকতেই ধমক দিয়ে উঠল আমজাদ। লজ্জা করে না তোর? অভদ্র ছেলে, তোর জন্য আমার মান সম্মান নষ্ট হয়েছে। কেঁপে উঠল আরশি। খামছে ধরল পাভেলের হাত। পরশ দরজা ঠেলে বাইরে বের হলো। গলার স্বর গম্ভীর করে দোতলা থেকে বলল। সারাদিন জার্নি করে এসছে, ওদেরকে বিশ্রাম নিতে দাও। কিছু বলার হলে পরে বলো। চমকে উঠল পাভেল। তড়িৎ গতিতে ভাইয়ের দিকে তাকালো। এরপর আরশিকে নিয়ে দ্রুত পায়ে দোতলায় উঠল। চোরা চোখে তাকিয়ে পরশের পাশে এসে বলল। থ্যাংক ইউ। তোকে কোনো একদিন পাশে নেব, শোধবোধ করে দেব। ভ্রু কুচকে পাভেলের দিকে তাকালো পরশ। বলল। আমাকে বাঁচাবে? তা আমাকে মারবেটাকে? উত্তর দিল না পাভেল। খুব খুব করে কেশে উঠল। পরশ আরশির দিকে তাকালো। এইটুকু একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে ভাবতেই হাসি পাচ্ছে। দেখে মনে হচ্ছে প্রেমার থেকেও ছোট। 10 মিনিট পর আমার রুমে আসিস। বলে নিজের রুমে ঢুকে গেল পরশ। পাভেলও চলে গেল আরশিকে নিয়ে। রুমের মধ্যে ঢুকতেই শাড়ি খুলে বসলো আরশি। হাত পা ছড়িয়ে বিছানায় বসে কপালে হাত দিয়ে বলল। বাবা, আর একটু হলেই আমার মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেত। ভাগ্যিস রুমে আসতে পারলাম।
শুধু তোমার। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, বলতো এমনিতেই তো বাচ্চা বিয়ে করেছি, তার ওপর আবার শাড়ি পরতে পারে না, যেখানে সেখানে খুলে যায়। এরপর অলসতা কাটিয়ে শুয়ে পড়ল বিছানায়। আরশিকে টেনে নিয়ে নিজের বক্ষ পিঞ্জরের নিচে শোয়ালো। গালে নাক ঘষে জড়ানো কণ্ঠে বলল, শাড়ি সামলাতে পারে না ঠিকই, কিন্তু জামাই কীভাবে সামলাতে হয় সে ব্যাপারে কোর্স করা আছে আমার পিচ্ছি হয়ে। খিলখিলিয়ে হেসে উঠল আরশি। পাভেলকে সরানোর প্রয়াস করে অভিমান তার জড়ানো কণ্ঠে বলল, একদম পিচ্ছি বলবেন না, আর কটা দিন পরেই 18তে পা রাখবো। মানছি যে একটু শর্ট আমি, কিন্তু তাই বলে আপনি যখন তখন আমাকে অপমান করতে পারেন না। সরুন, আপনার ভাই যে সেই কখন ডাকলো তার খেয়াল আছে? চমকে উঠল পাভেল। তড়িঘড়ি করে উঠে বসলো বিছানায়। ব্যাগ হাতড়ে তোয়ালে নিয়ে দ্রুত ছুটলো বাথরুমে। সারাদিন আজকে জার্নি করতে হয়েছে। পাভেল বের হওয়ার সাথে সাথে পোশাক নিয়ে আরশি ভেতরে ঢুকলো। আসবো? শোয়া থেকে উঠে বসলো পরশ। দরজার দিকে তাকাতেই জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা পাভেলকে নজরে এলো। গম্ভীর কণ্ঠে বলল। এ পর্যায়ে ভেতরে ঢুকলো পাভেল, কিন্তু বসলো না। ভাইয়ের সামনে দাঁড়িয়ে নিচু মুখে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। বেশ খানিকক্ষণ চুপ রইল পরশ। এরপর নীরবতা ভেঙে বলল, তোকে একটা কাজ করতে হবে। চমকালো পাভেল। এমনিতেই বিগত ঘটনাগুলোতে ভাইয়ের সাথে কিছুটা মনোমালিন্যতা রয়েছে। এই পর্যায়ে যদি তার কিছু কাজ করে আবারও সম্পর্কটা আগের মতো করা যায় তবে মন্দ কি? দ্রুত কণ্ঠে বলল। হ্যাঁ হ্যাঁ, তুই বল কি করতে হবে। ভ্রু কুঁচকে একবার ভাইয়ের দিকে তাকালো পরশ। কারণ এই মুহূর্তে তার মধ্যে যে উত্তেজনাটা দেখা যাচ্ছে সেটা কাজের কথা বলার সাথে সাথে নিভে যাবে। আতঙ্কে পাংশুটে হয়ে যাবে তার বর্ণ। ভয়ে ক্রমাগত মাথা নাড়িয়ে এক ছুটে নিজের রুমে দরজা বন্ধ করে থাকলেও সেটা অস্বাভাবিক মনে হবে না। ভাইয়ের ওই উৎফুল্ল মুখের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে নিজের হাসিটাকে থামালো। আমি বিয়েটা করছি না, আর এটা তুই গিয়ে এখন আব্বুকে বলবি। কি? মাথার উপর যেন বজ্রপাত পড়ল পাভেলের। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। বিস্ময়ে হতবাক হয়ে ঢোক গিলল, বলল, তুই কি পাগল? এমনিতে আব্বু আমার পালিয়ে যাওয়া নিয়ে রেখে আছে, এর মধ্যে তোর এই আলতু ফালতু উদ্ভট কথাগুলো আমি আব্বুকে বলি আর সে আমাকে তুলে এক টাচার মারো। আর এসব কি বলছিস তুই? কাল বিয়ে আর এখন বলছিস বিয়ে করবি না? কি হয়েছে কি তোর? মাথা ঠিক আছে? প্রথমে দেখলাম স্পর্শী সদ্যের সাথে কক্সবাজারে ঘুরছিস, ভাবলাম প্রেম করছিস, ভালো কথা। এরপর হুট করে আরেকজনকে বিয়ে, এখন আবার বিয়ের আগের দিন বলছিস বিয়ে করবি না, কেন? সেই কেনর উত্তর আমি তোকে দেওয়ার প্রয়োজন বোধ করছি না। যাকে দেওয়ার তাকে দেব। তোকে শুধু যা বললাম তাই বলবে, বাকিটা আমি সামলে নেব। চল। আমি পারবো না। সুজলা দৃষ্টিতে তাকালো পরশ। বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, আমি যেন ড্রয়িং রুমে পা ফেলার আগে ওখানে তোকে দেখি। আব্বু ভাই বিয়েটা করতে চাইছে না। টিভিটা মুহূর্তেই অফ করে দিল আমজাদ। তের্যক দৃষ্টিতে পাভেলের দিকে তাকিয়ে পুনরায় জিজ্ঞেস করলো। করুণ চোখে পরশের দিকে তাকালো পাভেল। আগে জানলে কখনোই পিরোজপুরে পা দিতাম না ভেবেছিল। বড় ভাই বিয়ে করেছে, এখন তো বাড়ির সবাই হাসি খুশি আনন্দেই আছে। এই অবস্থায় গেলে কেউই কিছু বলবে না, কিন্তু পরিস্থিতি এখানে আরো ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে। আমতা আমতা করে বলল, আব্বু ভাইয়া বললো ও বিয়েটা করবে না। মাথা ঘুরছে পিয়াসের। ছুটে এলো পরশের কাছে, হাই হাই করে উঠল। উত্তেজিত হয়ে বলল, বিয়ে করবি না মানে? এসব কি বলছিস? কাল বিয়ে, তুই নিজে গিয়ে পছন্দ করে আংটি পরিয়ে এসেছিস, তাহলে এখন আবার কি হলো? নিশ্চুপ রইল পরশ। বাবার দিকে তাকিয়ে বলল, তুমি ওদেরকে ফোন করে জানিয়ে দাও বিয়েটা করছি না, ওরা যেন অন্য কোথাও মেয়ে বিয়ে দিয়ে দেয়। অঙ্কার ছুড়লে আমজাদ চায়ের কাপটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিলেন। ভেঙে কয়েক টুকরো হয়ে গেল কাছের অবয়বটা। চিৎকার করে বললেন, মস্করা পেয়েছো? মানুষকে মানুষ মনে হয় না? তোমার যা খুশি তাই করবে, সব জায়গায় নিজের এমপিগিরি দেখাচ্ছ। ভুলে যেও না, এটা কোনো রাজনীতি না। এ পর্যন্ত কটা বিয়ে ভেঙেছো? কাল বিয়ে, আর এখন আমি কোন মুখে ওদেরকে বলবো বিয়েটা হচ্ছে না? জুতো ছুঁড়ে মারবো তো আমার মুখে। একে বিয়ে করবে না, ওকে বিয়ে করবে না, তাহলে করবে টাকাকে? কোন হুড়ের অপেক্ষা আছো বেয়াদব ছেলে? একটাও মানুষ হলো না, আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিল।
তোরা আমার ছেলে না, যা চোখের সামনে থেকে। আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। বিয়ে করবে করো, না করবে যা খুশি করো তোমার বুঝে। কাল সকালের আগে এই বাড়ি ছাড়বো আমি। বলে হনহন করে উঠে গেল দোতলায়। পিপাসা ছেলের দিকে তাকিয়ে অভিমান নিয়ে কান্না জড়িত গলায় বলল, তোমাদের যা ইচ্ছা করো, আমাকে কখনো ডাকবে না। ঠোঁট দুটো গোল করে নিঃশ্বাস নিল পরশ। পাশেই পাভেল দাঁড়িয়ে আছে, গম্ভীর কণ্ঠে ভাইয়ের উদ্দেশ্যে শুধালো। রেডি হয়ে দ্রুত নিচে আয়, ওই বাড়িতে যাব। চমকে তাকালো পাভেল, করুণ কণ্ঠে বলল, আরে ভাই তুই একা জানা, আমাকে কেন নিতে হবে সব বিপদে? চোখ রাঙিয়ে তাকালো পরশ, কণ্ঠে কঠোরতা এনে বলল, কারণ আমাকে এই বিপদ কোলাতে ফেলেছিলিস তুই। না তুই পালিয়ে যেতে, আর না তো আমি কখনো কক্সবাজার যেতাম। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসবে। গাড়ি চলছে দুর্বার গতিতে। পিরোজপুর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে তারিনদের বাড়ি। একটানা 30 মিনিট চলার পর পৌঁছলো তারা। গেটের সামনে গাড়ির হর্নের শব্দ শুনতেই বেরিয়ে এলো তারিনের বাবা। পরশ সহ পাভেলকে দেখতেই তিনি অবাক হয়ে গেলেন। দ্রুত পায়ে বেরিয়ে এসে তাদের কাছে এলেন। আরে এ কি তোমরা তখন আসলে? আর আসার আগে বললে না কেন? এসো এসো, ভেতরে এসো। পরশ ত্রস্ত পায়ে হেঁটে গেল তার পিছু পিছু। পাভেলের হাত চেপে ধরে চাপা স্বরে বলল, যা বলেছি মনে থাকে যেন। দ্রুত মাথা হ্যাঁ স্বরূপ নাড়ালো। দোতলায় রুমের মধ্যে চাপা হাসির শব্দ পাওয়া গেল। রমণী ক্রমাগত সারিবদ্ধভাবে উকি মেরে দেখছে পছন্দের। অনিনের কাজিন দোলা চিমটি কাটলো অনিনকে, বলল, কিরে দুলাভাই যে বিয়ের আগের দিনই হাজির, তুই কি ডেকেছিলি নাকি? লজ্জায় গুমড়ে উঠল তারিন। অন্যদিকে তাকিয়ে হাস্য উজ্জ্বল মুখ বলল, আরে ধুর না, ওনার সাথে তো এই বিষয়ে কোনো কথা হয়নি, জানি না কির জন্য এসেছে। পুনরায় হেসে উঠল ছোঁয়া। হেসে বলল, কথাগুলো শুনতেই লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললো তারিন। ছুটে চলে গেল রুমের অন্য কোণে। একে একে 7-8 পদের নাস্তা দিল সামনের টেবিলে। পাভেল নড়ে চড়ে বসলো। যে প্রস্তাব নিয়ে এসেছে সেটা এটা শুনলে নাস্তা খাওয়ানো তো দূর, এই নাস্তায় চুবিয়ে মারবে। ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো সে গম্ভীর মুখে তাকিয়ে আছে সামনের দিকে। গা জ্বলে উঠল পাভেলের। এত বড় একটা কাহিনী ঘটিয়ে একটা লোক কিভাবে এতটা স্বাভাবিক থাকতে পারে ভেবেই পায় না। তা বাবা কিছু বলবে? এত রাতে এত দূরে এলে যে? খুব খুব করে কেসে উঠল পাভেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি পাভেল শিকদার। কথা শেষ হওয়ার আগেই লোকটি বলল, আরে পরিচয় দেওয়ার কি আছে, আমি চিনি তোমাকে। বিনয়ী হাসলো পাভেল, আমতা আমতা করে বলল, আসলে আঙ্কেল আমরা সত্যিই ক্ষমা প্রার্থী, আসলে ব্যাপারটা এতটা জটিল হয়ে যাবে ভাবতে পারিনি। চমকে তাকালো লোকটি। কিসের জন্য ক্ষমা চাইছ? আমি কিছু বুঝলাম না। নড়ে চড়ে বসলো পাভেল, বলল, আসলে ব্যাপারটা ক্ষমা চাওয়ার মতোই, বাবা তো লজ্জায় আসলোই না। ঘটনাটা হচ্ছে কদিন আগে ভাইয়ের সাথে একটা মেয়ের কিছু ছবি ভাইরাল হয়েছিল, দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু এইসব কেন বলছো? আসলে স্পর্শীয় সর্দার মানে আমার স্ত্রীর বড় বোন, ওর সাথে ভাইয়ের সম্পর্ক ছিল। মাঝখানে দু পরিবারের ঝামেলার রাগের বশবর্তী হয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন সব ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি বিয়েটা হচ্ছে না, আমরা সত্যি ক্ষমা চাইছি। আপনি তারিনকে অন্য কোথাও ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবেন। ব্যাপারটা হচ্ছে যদি বিয়েটা হয়েও যায় তখন কিন্তু সংসারটা সুখের হবে না, মন তো অন্য কোথাও থাকবে, তাই না? আপনার যা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা মিটিয়ে দেব, এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়।
বিস্ময়ে হতবাক হয়ে গেলেন লোকটি। নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, এরপর হুঁশ ফিরতেই ক্ষোভ ছেড়ে বললেন, বিয়েটা কি মস্করা পেয়েছো তোমরা? আমার সমস্ত আত্মীয় স্বজনদের দাওয়াত করা শেষ, এখন এসে এসব বলছো? আমার মান সম্মান কোথায় একবার ও মাথায় এলো না? আলতো হাসলো পাভেল, বলল, আঙ্কেল, আপনার থেকে বেশি অতিথি আমাদের দাওয়াত দেওয়া আছে। আশেপাশে সব এমপি মন্ত্রীরা অলরেডি বিয়ের খবর জেনে গেছে। কি মনে হয় আমাদের মান সম্মান যাবে না? আমি মানহানির মামলা করব তোমাদের নামে। কি ভেবেছ এমপি বলে বেঁচে যাবে? ঘাড় কাত করে আবারও সোজা করলো পাভেল। লোকটির কাছে এসে শান্ত কণ্ঠে বলল, মানহানির মামলা আমরা করতে পারি আঙ্কেল। আপনি আমাদের সাথে প্রতারণা করতে চাইছিলেন। আপনার মেয়ের যে এর আগেও অন্য কারোর সাথে কলেজ লাইফের রিলেশন ছিল, সে কথা লুকিয়েছিলেন কেন? হা হয়ে গেল লোকটি, অবাকের সুরে বলল, সেটা তো অনেক আগে, এখনও অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। সে 4-5 বছর আগের কথা কেন এখন উঠবে? এ পর্যায়ে সোফা থেকে উঠে দাঁড়ালো পরশ, গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে আমি এঙ্গেজমেন্টের আগেই বলেছিলাম আপনার মেয়ের কথা সম্পর্ক আছে কিনা। আপনি সরাসরি অস্বীকার করেছেন। আমি আপনার থেকে এরকমটা আশা করিনি। যাই হোক, আপনার দিকটা আপনি সামলে নেবেন, আমাকে যেন সামলাতে না হয়। আমি চাইছি না আপনার মেয়ের কোনো দুর্নাম হোক। ভালো জায়গায় বিয়ে দিয়ে দিবেন। আসি। বলেই বেরিয়ে এলো বাইরে। পাভেল পেছন পেছন এক প্রকার ছুট এলো। গাড়ির কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দ্রুত গাড়ি স্টার্ট কর। ওরা যে নাস্তার প্লেট গায়ে ফিক্কে মারেনি, এইটাই তোর ভাগ্য। দ্রুত ভাগ। পরশ হেসে গাড়িতে উঠল। কিছুটা স্বস্তি পাচ্ছে এবার, কিন্তু পাভেল হাসলো না, বরঞ্চ একা একা বিরক্তিকর কথা বলে ছাড়তে লাগলো পরশকে। পরশ শান্ত দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো। এবার দ্বিতীয় কাজ, বাড়ি যাওয়ার 5 মিনিটের মধ্যে তোর বউর থেকে তোর শাশুড়ির নাম্বার এনে দিবি। ও ফোন বন্ধ করে রেখে দিয়েছে। ফুঁসে উঠল পাভেল, দাঁতে দাঁত চেপে বলল, পারবো না। এত ভালোবাসা উতলে পড়ছে তো আগে বলিসনি কেন? সেই তো একই গর্তে পা মস্কালি, শুধু শুধু আমাকে হয়রানি করলি কেন? এর থেকে দুজন মিলে ভাগাভাগি করে 2 বোনকে নিয়ে পালাতাম, হানিমুন টানিমুন সেরে একসাথে বাড়ি ফিরতাম। থেমে পরশের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে দিল, বলল, অবশ্যই স্পর্শের সর্দার তো আর আমার বইয়ের মতো মিষ্টি না যে বলার সাথে সাথে আমার সাথে চলবে। দেখে গেল পালানোর কথা বলার সাথে সাথেই তোর ট্যাং ভেঙে পেছনে আম গাছে ঝুলে রেখেছে। ওখানে দাঁড়িয়ে আছো কেন? কিছু লাগবে? চমকে উঠল আরশি, দ্রুত দুপাশে মাথা নাড়িয়ে জানালো তার কিছুই লাগবে না। এরপর পায়ের বেগ বাড়িয়ে চলে এলো ড্রয়িং রুমের দিকে। ঠোঁট টিপে হাসলো পিয়াসা। ভয় পেয়েছে নিশ্চয়ই। পাভেল বাড়িতে নেই সেই সন্ধ্যা থেকে। হয়তো তার অনুপস্থিতিতেই দিশেহারা হয়ে নেমে এসেছে ঘর থেকে। নানা অস্বস্তিতে জড়িয়ে এলোমেলো হয়ে মাথা বের করে উকি মেরে তাকিয়েছিল রান্নাঘরে। ভেতরে ঢোকার সাহস পায়নি। কি আশ্চর্য, অথচ এই মেয়েরই বোন কিনা বোনের খোঁজ নিতে এই বাড়িতে এসে তুল কালাম পাকিয়ে ফেলেছিল। কতই না দুঃসাহসী কাজ ছিল সেটা। এমনকি পরশের রুমে পর্যন্ত গিয়ে তাকে ক্রমশই ধমকে ধামকে হয়রানি করেছে। স্বস্তি নিয়ে চোখ দুটো বন্ধ করলো পিয়াসা। যাক বাবা, তার ঘরের বউ তার মতোই নরম হয়েছে, এটাই তো অনেক। পাভেলের যে ওই বড় মেয়েকে চোখে পড়েনি, এটাই বা কম কিসে। ওদিকে কোথায় যাচ্ছ ভাবি? ওখানে তো স্টোর রুম, এখানে আসো। দ্বিতীয়বারের মতো চমকালো আরশি, লজ্জাও পেল। ইস, অচেনা বাড়ি বারবার এদিক সেদিক গিয়ে বাধা পাচ্ছে। কেউ না কেউ আছেই ধমক দেওয়ার। কি জন্য যে রুম থেকে বের হলো সে? লজ্জায় চোখের কোণটা ভরে এলো। পেছন ফিরে অস্বস্তি নিয়ে বলল, কোথাও যাচ্ছি না তো, এমনি দেখছিলাম। এগিয়ে এলো প্রেমা, হাত ধরে নিয়ে এলো নিজের কাছে। হেসে বলল, দেখবে, চলো তোমাকে ঘুরিয়ে দেখাই বাড়িটা। না থাক, লাগবে না। শুনল না প্রেমা, গেস্ট রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আরে সমস্যা নেই, তুমি লজ্জা পাচ্ছ কেন? আচ্ছা, তোমার মনে আছে আমাদের একদিন দেখা হয়েছিল ওই যে ফুচকা স্টলের পাশে বসে? সাড়া দিল আরশি। হ্যাঁ, মনে আছে। এটা আমাদের গেস্ট রুম, যদিও তালা দেওয়া, কিন্তু সমস্যা নেই, আমি ডিটেলস বলতে পারবো। এটা তো ভিআইপি রুম, ভাইয়ার ভিআইপি পার্টনারদের জন্য। এর মধ্যে একটা বাথরুম আর 2টো রুম আছে।
নির্বাচনের সময় এখানে বড় বড় নেতাকর্মীরা আসে, বাকি সময় তালা দেওয়া থাকে, ঢোকা নিষেধ তো তাই। প্রেমা আরশির দিকে তাকালো, বুঝতে পারলো এখনো স্বাভাবিক নয় আরশি। এ পর্যায়ে আবারও হেসে তাকে সাথে নিয়ে সদর দরজায় এলো, বাইরের দিকে বের হয়ে বলল, আমাদের আরও গেস্ট রুম আছে, ওই যে উঠানের ডান কোণে যে বিল্ডিংটা ওটা, ওখানে প্রায় 8 থেকে 10টার মতো রুম আছে। দূর থেকেই দেখো, কাছে যাওয়া যাবে না। এখনো প্রায় ছেলেপুলে থাকে ওখানে, বড় ভাইয়ের করা নিষেধ গেস্ট রুমে যেন আশেপাশেও না যায়। তাই এই ব্যাপারে আর জানি না, তাই তোমাকে বলতেও পারলাম না। এবারে সামান্য হাসার চেষ্টা করলো আরশি, বলল, কোনো সমস্যা নেই। হাসলো প্রেমা। পুনরায় আরশির হাত ধরে টেনে নিয়ে আসলো বাড়ির ভেতরে, একে একে সবার রুম সহ পরিচয় জানালো। প্রথমে একটু অস্বস্তি হলেও ধীরে ধীরে সেটা স্বাভাবিকভাবে কাটিয়ে উঠলো আরশি। এ পর্যায়ে তারা সোফায় বসে আড্ডা দিচ্ছে, নিজেদের প্রিয় সকল কার্টুন সিরিজ নিয়ে আলোচনা করছে। পিয়াসার রান্না শেষ হয়েছে আরও আগেই, এই তো আর মিনিট 30-এর মধ্যেই খাওয়াও হয়ে যেত। কিন্তু যেহেতু পাভেল পরশ এখনো বাড়িতে আসেনি, তাই আপাতত কোনো জোগাড় হচ্ছে না। হয়তো আরো ঘন্টা খানেক দেরি হবে ডিনার করতে।